হাঁটতে হাঁটতে একটা পয়েন্ট নিয়ে কথা বলি, যেটা নিয়ে আমার মাথায় অনেকদিন চিন্তাভাবনা হচ্ছিল, বাট সময় সুযোগ হচ্ছিল না আর কি। তো আজকের আমার কথায় অনেকে অফেন্ড নিতে পারে, বাট ট্রিগার ওয়ার্নিং দিয়ে নিলাম। তো টপিকটা হচ্ছে বাংলাদেশি পিতামাতা কেন সন্তান নেয় এবং কেন তারা আসলে এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে অনেকগুলো মানুষের জীবন নষ্ট করে। হ্যাঁ, তো আমার যে থিওরি যেটা, যে বাংলাদেশি মানুষজন মোস্ট অফ দ্য কেসেস আপার লেভেল বা লোয়ার লেভেল, আপার লেভেল বাদে আর কি, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, এবং এরা সবাই বেসিক্যালি বাচ্চা নেয় একটাই কারণে, সেটা হচ্ছে যে তাদের ইনভেস্টমেন্ট হিসাবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে তারা চায় যে তারা যখন বুড়ো হয়ে যাবে তাদেরকে দেখাশোনা করার জন্য একজনকে লাগবে আর কি। এটা কাইন্ড অফ অনেক ওল্ড মেন্টালিটি। এবং সমস্যা হচ্ছে যে একবিংশ শতাব্দীর মানে সব কিছুই উন্নত হয়ে গেছে, মানুষজন অনেক আগায় গেছে ইত্যাদি, সবই হয়েছে, কিন্তু আমাদের ওই মেন্টালিটিটা এখনও চেঞ্জ হয় নাই। আমরা এখনও ওই পিছিয়ে পড়া মেন্টালিটিতে আছি। এখনও মানুষজন মনে করে যে তাদের যদি একটা ছেলে হয়, সেই ছেলে তাকে বুড়ো বয়সে গিয়ে লালন পালন করবে, টেক কেয়ার করবে। হ্যাঁ, এবং সেই ছেলের প্রেস্টিজে সে নিজেকে মানে উদ্ভাসিত করবে আর কি। হ্যাঁ, ছেলের অর্জন তাহার অর্জন, বা মেয়ের অর্জন, মেয়েদের আসলে এতটা বাংলাদেশি প্যারেন্টসরা এখন অনেকে বলতে পারে যে না আমরা এখন মেয়েদেরকেও সমানভাবে গুরুত্ব দেই, মেয়েদেরকেও সমানভাবে ওয়েলকাম করি ফ্যামিলিতে। বাট টু বি অনেস্ট উইথ ইউ ম্যাম, যদি বুকে হাত রেখে বলতে হয়, নো, এখনও বাংলাদেশের মানুষজন সেই মনে করেন যে মানব সভ্যতার শুরুতে গুহা যুগে যেরকম মানুষজনের যে মেন্টালিটি ছিল, সেই মেন্টালিটিতে পড়ে আছে। তো গুহা যুগে কী হইতো, গুহা যুগ বলেন বা এই রিসেন্ট সময় পর্যন্ত, যখন পর্যন্ত মিডল ক্লাসের উদ্ভব হয় নাই, নির্বিজ্ঞানী যারা ওই যে নৃবিজ্ঞানী, ওই যে অ্যানথ্রোপোলজি পড়ছে, তারা ভালো বলতে পারবে। বাট আমার হাইপোথেসিস বা থিওরিটা বলি যে ওই যারা কী বলে গুহা যুগে মানুষ, বা এই রিসেন্ট কাল পর্যন্ত, যখন পর্যন্ত মানুষজন আসলে কৃষি কাজ করে জীবনযাপন করতো, হ্যাঁ, তখন পর্যন্ত আসলে মানুষজন ছেলে সন্তান চাইতো, কারণ তাদের সাথে কেউ গিয়ে মাঠে কাজ করবে, বনে শিকার করবে। হ্যাঁ, অ্যান্ড মেয়ে হলে তাদেরকে ঘরের কাজে লাগাই দিত, অ্যান্ড তারা বাচ্চা উৎপাদন করবে। দ্যাটস কাইন্ড অফ লাইক রেগুলার মেন্টালিটি। হ্যাঁ, সো নাথিং রং উইথ দ্যাট। সার্ভাইভেবিলিটির জন্য এগুলো লাগে। হ্যাঁ, আপনাকে যদি এই মুহূর্তে বলে যাও গুহায় গিয়ে থাকো, তোমার কোনো মডার্ন চাকরি নাই, মডার্ন পেশা নাই, হ্যাঁ, মডার্ন চিকিৎসা, মডার্ন এগুলো কিচ্ছু নাই, জাস্ট তোমাকে গুহায় গিয়ে থাকতে হবে, যদি সেটা করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে আবার যাইতে হবে। সেখানে আপনাকে মানে বাচ্চা পয়দা করতে হবে, এবং বাচ্চা পয়দা করে, হ্যাঁ, শুনতে কিন্তু খারাপ লাগে, কিন্তু যেটা দেখা যাবে যে ধরেন সবাই এক্সটিংক্ট হয়ে গেছে, হ্যাঁ, সবাই মারা গেছে, এখন ভাই আর বোন জঙ্গলে গিয়েছে, এখন তাদের উপরে দায়িত্ব হচ্ছে যে মানব সভ্যতাকে টিকিয়ে রাখা। তাহলে তারা কি করবে? তারা কি যৌন কার্য করে, যেটাকে বলা হয় যে ইনসেস্ট করবে কি না, নাকি কাইন্ড অফ একটা আছে না যে এথিক্যাল একটা প্যারাডক্স, এ ধরনের একটা প্যারাডক্স কিন্তু আমাদের সময়কার জন্য। হ্যাঁ, কিন্তু ধর্ম মতে শুরুর দিকে কিন্তু এরকম এথিক্যাল প্যারাডক্স ছিল না, তখন ভাই বোনের মধ্যে বিয়ে হতো সৃষ্টিতত্ত্ব অনুযায়ী। তো যাই হোক, তো আপনাকে যদি গুহা যুগে ফিরে যেতে হয়, তাহলে আপনাকে ওইভাবে করতে হবে যে আপনাকে আসলে মেয়েদেরকে সন্তান উৎপাদনের জন্য রাখতে হবে, ছেলেরা মাঠে ঘাটে গিয়ে কাজ করবে। হ্যাঁ, দ্যাটস দ্য থিং। বাট প্রবলেম হচ্ছে আমরা কিন্তু ওই যুগে থাকি না, ওই যুগে বসবাস করি না, অ্যান্ড স্টিল আমরা ওই রকমভাবে চিন্তা ভাবনা করি, রাইট? স্টিল আমরা ওইভাবেই চিন্তাভাবনা করি। অ্যান্ড বাংলাদেশের বেশিরভাগ মানুষজন, 95% বলে দিলাম, জান, তারা চিন্তা করে যে আমার একটা ছেলে হবে, তাকে আমি বড় করব,
এবং তাকে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো বানাবো। অথবা খুব বেশি হলে যার ব্যবসায়ী ফ্যামিলি সাধারণত ব্যবসায়ী বানায়, বাট সাধারণ মানুষজন তারা রিস্কি বিজনেসের মধ্যে দিয়ে যাইতে চায় না। তো দ্যাটস ওয়াই তারা কী করে, যে প্রুভেন ট্র্যাক যেগুলো আছে সেই প্রুভেন ট্র্যাকের মধ্যে দিয়ে মানুষজনকে পাঠাইতে চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব আর কি। হ্যাঁ, বিবিএ, এমবিএ এগুলো করো, করে আর কি টাকা ইনকাম করো বা সরকারি চাকরি করো, ঘুষ খাও, অ্যান্ড দেন আমাদের টেক কেয়ার করো, আমরা বুড়ো বয়সে তোমার ঘাড়ে চড়ে খাবো। হ্যাঁ, দ্যাটস দ্য মেইন মেন্টালিটি টু বি অনেস্ট। এবং এখন আমার কমেন্ট সেকশনে, হ্যাঁ, যদি কোনো দিন কেউ আমার এই ভিডিও দেখে, তাহলে তারা আমার কমেন্ট সেকশনে হামলে পড়ে, হ্যাঁ আপনি এই কথা কীভাবে বললেন, তার পিতামাতাকে নিয়ে এভাবে কীভাবে কথা বললেন। ভাই, পিতামাতা কিন্তু গড না যে তাদের নিয়ে কথা বলা যাবে না। তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, সব ঠিক আছে, কিন্তু তাদেরকে ঈশ্বর বানায় দেওয়ার কিছু নাই। তারা ঈশ্বর না, তারা পিতামাতা, রাইট? অ্যান্ড দে আর নট অলওয়েজ রাইট, বাট দে আর স্টিল ইউর প্যারেন্টস। কালকে একটা মুভি দেখতেছিলাম, তো স্পাই ব্রিজ, মানে রাশিয়ান যে স্পাই, সেই লোকটা এই কথাটা বলে যে, ওয়েল, ইউর বস ইজ নট অলওয়েজ রাইট, বাট ইউর বস ইজ অলওয়েজ ইউর বস। তো এটা প্যারেন্টসদের বেলায় খাটে, ইউর প্যারেন্টস আর নট অলওয়েজ রাইট, বাট দে আর অলওয়েজ ইউর প্যারেন্টস। তো প্যারেন্টস হিসাবে তাদেরকে যে রেসপেক্ট, যে সম্মান, সেটা করা। কিন্তু তারা যখন ভুল করবে, তারা যখন একটা মোরাল, মানে কি বলবো, যে দিকের মধ্যে দিয়ে যাবে, অথবা তারা যখন এরকম একটা মানে শোষক মেন্টালিটি নিয়ে বসবাস করবে, তখন সেটা নিয়ে কথা বলাই যাবে এবং বলবো আমরা, রাইট? তো হ্যাঁ, এখন সেটা আসলে কীভাবে, এখন আমি যেটা বললাম সেটা তো মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন চিন্তা করে যে না, আমার যে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো বা বিসিএস করাবো, যেটাই হোক না কেন। অ্যান্ড দেন তারা কী করবে, তারা আমাকে ভালো ভালো আর্ন করবে, অ্যান্ড দেন বুড়ো বয়সে আমরা তাদের ঘাড়ে পা তুলে খাবো। মেনলি এটাই হচ্ছে কথা। আর যারা একটু এর থেকে নিচু ফ্যামিলি, যাদের আবার চিন্তাভাবনা অন্যরকম, তাদের কথা হচ্ছে যে আমার ছেলে পেলে হবে, তাদেরকে বড় করবো, তাদেরকে ইটালি পাঠাবো, এইসব দেশ, বিভিন্ন দেশে পাঠায়, তাদের ঘাড়ে চড়ে বসে বসে খাবো, এবং তাকে একটা বউ বিয়ে করে নিয়ে আসবো, এবং সেই বউ হচ্ছে আমাদের ঘরে কাজ করবে, কাজে কামলা হবে। দ্যাটস দ্য মেন্টালিটি। হ্যাঁ, এখন এই ন্যারেটিভের বাইরে যখন যাবেন, আপনি যখন নিজের জন্য কিছু করতে যাবেন, নিজের ভালোর জন্য কিছু করতে যাবেন, নিজের ইচ্ছা মতো কিছু করতে যাবেন, তখনই তারা কোরআন হাদিস নিয়ে আসবে, প্যারেন্টস কার্ড খেলতে আসবে। হ্যাঁ, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা খেলে দিবে। হ্যাঁ, প্যারেন্টস কার্ড, রাব্বির হামহুমা কার্ড খেলে দিবে, বলবে হ্যাঁ তুমি আমার সাথে, তোমাকে আমি পেটে ধরেছি 9 মাস 10 মাস পেটে ধরে, তোর পেটে কি আমি হয়েছি না আমার পেটে তুই হয়েছিস। হ্যাঁ, এসব সরি, একটু অন্ধকার, আমরা আলোতে ফিরে আসি। হ্যাঁ, সে কার্ড খেলে দিবে। কার্ড খাওয়ার পরে তো আপনি গিল্টিতে পড়ে যাবেন, অ্যান্ড দেন তখন আপনাকে গিল্ট ট্রিপ করে আপনাকে শোষণ করবে। হ্যাঁ, এটা অনেক প্যারেন্টস, সবার প্যারেন্টস বলতেছি না, বাট অনেক প্যারেন্টসের মেন্টালিটি এটাই, যে কীভাবে, এবং বিশেষ করে অনেকে যেটা করে যে বড় সন্তানের উপর দিয়ে চালায় দেয়। হ্যাঁ, তুই তো বড়, তোর তো সবার জন্য দায়িত্ব আছে। কে বলছে ভাই আমার বড় হইতে? হ্যাঁ, আমি তো বলি নাই, রাইট? আমার দায়িত্ব কে বলছে? কোথায় লেখা আছে? কোরআন হাদিসে তো, কোরআনে তো আমি কোথাও পাইলাম না যে তুমি বড় ভাই হয়ে ছোটো ভাইকে ইয়ে করো। হাদিস তো পড়লাম এতগুলো, এর মধ্যে তো পাইলাম না। আপনি অন্য বইটই দেখান, এগুলো কোনো কথা না, এগুলো মানুষ বানায় নিছে, রাইট? এখন এর সমাধানটা কি? সমাধান হচ্ছে মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনার যদি একটা বাচ্চা নিয়ে সেই বাচ্চাকে খাওয়ায় পড়ায় মানুষ করার যদি মেন্টালিটি বা অ্যাবিলিটি না থাকে, আপনি যদি একটা বাচ্চাকে ইনভেস্টমেন্ট হিসাবে দেখেন, তাহলে আমি বলবো সে বাচ্চা আপনার নিয়ে সে বাচ্চার জীবন নষ্ট করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। ওকে, কারণ আপনার ইচ্ছা আপনার বাচ্চার উপর কেন চাপাই দিবেন? আপনি নিজে ডাক্তার হতে পারেন না, নিজে ইঞ্জিনিয়ার হতে পারেন না, নিজে ঠিকমতো পড়াশোনা করেন নাই, কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি মানে চাপ দিয়ে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে যাবেন। সবার ক্যালিবার থাকে না সেরকম হওয়া, বা তার ইচ্ছার বিরুদ্ধে একটা ক্যারিয়ারকে কেন আপনি চয়েস করতে দিবেন? আপনাকে কে সেই অধিকার দিচ্ছে? দেন হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে ক্যারিয়ার চয়েস করা, পড়াশোনা করানো, সব বাচ্চা সব। এখন ডিসিপ্লিন একটা ব্যাপার, আরেকটা জিনিস হচ্ছে কাউকে ক্যাপাবিলিটির বাইরে নিয়ে গিয়ে তাকে চাপ দেওয়া, প্রেশার দেওয়া, সেটা অন্য ব্যাপার। এবং এইটা করতে করতে অনেক বাচ্চার জীবন নষ্ট হয়ে যায়, বাট অনেক প্যারেন্টস এটা বুঝতে চায় না। তারা তাদের বাচ্চাদেরকে দেখে একটা ইনভেস্টমেন্ট হিসেবে,
একটা ল্যাডার হিসেবে। তারা নিজেরা জীবনে সাকসেসফুল হইতে পারে না, কেউ কেউ সাকসেসফুল হয়েছে, কিন্তু তারা ওই সমাজের কাছে দেখানোর জন্য যে না আমার ছেলে মেয়ে বুয়েটে পড়ে, আমার ছেলে মেয়ে আমেরিকা থাকে, এই সেই, এটা দেখানোর জন্য, জাস্ট একটা জাস্ট প্রাইড ফিল করার জন্য, দ্যাটস তারা মানে সব স্ট্যাটাসটা বাড়ানোর জন্য ছেলে মেয়ের ঘাড়ে চড়ে উঠে বসবে, রাইট? আপনি একটা বিড়াল পালেন বা কুকুর পালেন, তখন তো সেই কুকুর থেকে কিছু এক্সপেক্ট করেন না। কুকুরকে খাওয়ান কেন, বা বিড়াল আপনারা যারা ঘরে পেট পালেন ওরে খাওয়ান কেন? খাওয়ান তো আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। হ্যাঁ, ওই বিড়ালটা পেলে বা কুকুরটা পেলে আপনার আর অন্যরকম একটা আসে, মানসিক সান্ত্বনা আসে, আপনার অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন আসে, রাইট? এটা পুরো সেলফলেস। কিন্তু বাচ্চার বেলাটা এভাবে কেন দেখতেছেন না? আপনি যদি বাচ্চা নেনই, তো এই বাচ্চাটাকে মানুষ করে বড় করে দেওয়াটা অ্যান্ড দেন তাকে তার নিজের পথে ছেড়ে দেওয়াটাই তো আপনার সান্ত্বনার ব্যাপার হওয়া দরকার। অ্যান্ড দেন আপনার নিজের ভবিষ্যৎ আপনাকে নিজেকেই গুছাইতে হবে। কেন আপনার বাচ্চা আপনার দায়িত্ব নেবে? এটা তো কোরআন হাদিস কথা বলা নাই। আপনি বড় বড় স্কলারদের কথা শুনেন, কোরআন হাদিস কথা বলা নাই যে পিতামাতাকে দেখাশোনা মানে ওই টানতে হবে। হ্যাঁ, যদি কেউ টানে দ্যাটস গুড ফর দেম, বাট ইটস নট ম্যান্ডেটরি। আসিম আল হাকিমের একটা লেকচার আছে, এটা নিয়ে আপনি দেখতে পারেন, যে সেখানে সে বলছে যে আপনার পিতামাতার আপনার টাকা পয়সার উপর হক নাই, হক আছে হচ্ছে আপনার সময়ের উপরে, আর আপনার ওয়াইফের আপনার টাকা পয়সার উপর হক আছে। আবার অনেকে আরেকটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মানে তোমার মানে কোনো ছেলে মানে সন্তানের যত টাকা পয়সা সেটা তার পিতার। হ্যাঁ, তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কনটেক্সটে বলছে, সেই কনটেক্সটে হয়তো অ্যাপ্লাই হয়। হ্যাঁ, তো তাই বলে আমি আমার ধন সম্পত্তি টাকা পয়সা তো আমি আমার পিতাকে দিয়ে দিব না অন্ধবিশ্বাস করে। দ্যাটস নট হাউ রিলিজিয়ন শুড ওয়ার্ক। আমাকে আমার ব্যাপারটা মাইন্ডফুল হইতে হবে। আমার পিতাও সেটা করে নাই, আমার পিতাও তার জায়গা সম্পত্তি সয় সম্পত্তি নিয়ে গিয়ে তার বাবার নামে লিখে দেয় নাই, আমিও সেটা করবো না, এবং আমি চাই না যে আমার সন্তান সেটা করুক। দিস ইজ নট হাউ ইট শুড ওয়ার্ক। হ্যাঁ, it's not a transactional relationship. Parents, father son, mother son, but mother daughter, this is not a transactional relationship. This is blood relationship, and it should be that way. It should remain that way, right? So, but আমাদের বাংলাদেশিদের জন্য এগুলো পুরোটা একটা ব্যবসা, যে মেয়েকে বিয়ে দিব এমন একটা ফ্যামিলিতে, সেখানে আমার স্বার্থ থাকবে, ছেলেকে বিয়ে দিব এমন একটা ফ্যামিলিতে, সেখান থেকে আমার স্বার্থ থাকবে, সেখানে আমার ট্রানজ্যাকশন হবে। হ্যাঁ, সব কিছু তাদের জন্য একটা ব্যবসা। বাচ্চা কাচ্চা নেওয়াটা তাদের জন্য একটা ব্যবসা, পুরোটাই একটা তাদের জন্য বিজনেস। তার অন্য যে কোনো বিজনেসে খারাপ করুক আর নাই করুক, ভালো করুক আর খারাপ করুক, যেটাই করুক না কেন, তারা বাচ্চা নেওয়ার বিজনেসে তারা কিন্তু সেরা বাঙালি। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলছে না, আমি সুদকে হারাম করলাম, আমি বিজনেসকে হালাল করলাম। বাঙালি হচ্ছে এই বিজনেসের ব্যবসায় নামছে, মানে বাচ্চা নেওয়ার ব্যবসায় নামছে। হ্যাঁ, এবং আল্লাহর কোরআনকে তারা ধারণ করতেছে সেইভাবে। হ্যাঁ, সো এই হচ্ছে বাঙালি। তো বাঙালি কেন আমি বললাম, বেশ কয়েকটা পোস্টে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আসলে বাচ্চা কাচ্চা বা তারা যখন বড় হয়ে যায় তাদের একটা নিজস্ব ভিশন থাকে, তাদের একটা স্বপ্ন থাকে, এবং তাদের বাবা মা কী করতেছে, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য, হ্যাঁ, স্বার্থপর কারণ, মানে তারা সেলফিশ ওয়েতে তারা তাদের বাচ্চা কাচ্চাদেরকে গিল্ট ট্রিপের মধ্যে ফেলতেছে, এবং দেন তাদের থেকে আশা করতেছে লয়্যালটি, তাদের থেকে আশা করতেছে মানে বিভিন্ন জিনিস, হ্যাঁ, যেটা আসলে হওয়ার কথা না, যেটা করলে আসলে তাদের বাচ্চা কাচ্চা ভালো থাকবে। বাট দিস ইজ হাউ বাংলাদেশি প্যারেন্টস ওয়ার্ক। আই থিঙ্ক কোরআন হাদিসের আয়াত বাংলাদেশি প্যারেন্টসের জন্য ওয়ার্ক করবে না। আই থিঙ্ক তুমি যদি বেয়াদবি করো বাংলাদেশি বাবা মার সাথে, দ্যাট শুড নট বি এ প্রবলেম, টু বি অনেস্ট উইথ ইউ। আই থিঙ্ক বিকজ বাংলাদেশি বাবা মা কোরআন হাদিস মতো কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করে না। তারা কিন্তু কোরআন হাদিস ফলো করে ছেলে মেয়েকে মানুষ করে না। তারা খালি কোরআন হাদিস নিয়ে আসে যখন হচ্ছে তখন তাদের জন্য লাগবে আর কি। হ্যাঁ, তাদের জন্য লাগবে। এবং মোরালেস মানে ম্যাক্সিমাম এশিয়ান কান্ট্রি, ম্যাক্সিমাম ব্রাউন কান্ট্রি একই সিচুয়েশন। হ্যাঁ, তারা যখন নিজেদের স্বার্থে লাগবে তখন তারা কোরআন হাদিসকে নিয়ে আসে এবং তারা সেটাকে অ্যাপ্লাই করতে চায়। বাট তারা যখন
বাচ্চা কাচ্চার অধিকারের কথা আসবে, ওগুলোতে তারা বলবে যে বেশি বুঝো, তোমাকে পেটে কে রাখছে, আমি রাখছি না তুমি রাখছো। দিস ইজ নট হাউ ইট শুড ওয়ার্ক। বাট সব মানে তার মানে এই বলতেছি না যে বাবা মা সবাই খারাপ, অ্যান্ড দেন বাচ্চা কাচ্চা সবাই ভালো বা এরকম। সবারই একটা আছে, ব্যালেন্স আছে এখানে, হ্যাঁ, দায়িত্ব আছে, ব্যালেন্স আছে। বাট বাবা মা যদি খারাপ হয় সেটার জন্য বাচ্চা কাচ্চাকে দায়ী করা যাবে না, কিন্তু বাচ্চা কাচ্চা যদি খারাপ হয় সেটার জন্য বাবা মাকে দায়ী করা যাবে। এর কারণটা হচ্ছে বাচ্চা কাচ্চাকে মানুষ করার দায়িত্ব ওই বাবা মার ছিল, এবং তারা যদি ফেল করে, হ্যাঁ, ফেল করে পরে বলে যে আমার বাচ্চা কাছে মানুষ হয় নাই, ভালো হয় নাই, তাহলে বলতে হবে যে আপনি কী করছেন, হোয়াট ডিড ইউ ডু, রাইট? হ্যাঁ, সো বাবা মা যদি খারাপ হয় সেটার দোষ কিন্তু বাচ্চা কাচ্চার না। ইন দ্যাট কেস বাচ্চা কাচ্চা যদি দোষ করে, এটার দোষটা কিন্তু বাবা মাকেই দিতে হবে। কিন্তু বাচ্চা যদি খারাপ হয়, বাবা মা যতই ভালো হোক না কেন, এটার কাইন্ড অফ একটা রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে, বাচ্চাকে, ওই প্যারেন্টসকে নিতেই হয়, রাইট? কারণ তারা এই দুনিয়াতে ওই বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছে, অ্যান্ড দেন তাদের যে ডিউটি ছিল সেটা ফুলফিল করে নাই। সো দ্যাটস লাইফ। আরেকটা জিনিস যেটা বললাম যে বাংলাদেশে ওল্ড হোম বা এই কালচারটাকে খুবই ভিলিফাই করা হয়। হ্যাঁ, হ্যাঁ, ওল্ড হোমে রেখে আসছে বাচ্চা কাচ্চা এসে। ভাই, মডার্ন এই যুগে এই বুড়ো বাপ মাকে দেখার তো আসলে কোনো রকম মানে অপরচুনিটি নাই যদি পারে। কারণ সেখানে জামাই বউ দুইজনই চাকরি করে, দুইজনে এক্সস্টেড থাকে, এসে বাসায় এসে টেক কেয়ার করা, করা, সেটা তো সম্ভব হয় না। আমরা তো সেই একান্নবর্তী পরিবারে থাকি না, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। সো যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাদেরকে সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড মানে কিছু তো করার নাই। এখন আপনার বাচ্চা কাচ্চাকে আপনি হাই প্রোফাইল ক্যারিয়ার অ্যাসপিরেন্ট বানাবেন, দেন তারা হাই প্রোফাইল ক্যারিয়ার অ্যাসপিরেন্ট হবে, অ্যান্ড দেন আপনি তাদেরকে আশা করবেন তাদের থেকে ট্রেডিশনাল ব্যবহার। দ্যাটস নট হাউ ইটস গোনা ওয়ার্ক, রাইট? সো আপনাকে আপনার বাচ্চা কাচ্চাকে যদি ট্রেডিশনাল ট্রিটমেন্ট চান বাচ্চা কাচ্চা থেকে, তাহলে ট্রেডিশনাল থাকেন, গ্রামে থাকেন, একান্নবর্তী পরিবারে থাকেন, যেখানে বাবা মা বড় হয়ে যাবে, বাচ্চা কাচ্চা সেম ফ্যামিলিতে থাকবে, তারাও ক্ষেত খামারি করবে, রাইট? আর আমি ভুল কোথায় বলতেছি এটা একটু বুঝান। কিন্তু আপনি করবেন যে শহরের মতো একটা জায়গায়, সেখানে আপনি গ্রাম থেকে বুড়ো বাপ মাকে নিয়ে আসবেন, যেখানে তো বুড়ো বাপ মা তাদের থাকার মতো সিচুয়েশন নাই, অ্যান্ড দেন অনেক অ্যালাইনমেন্ট হয় না বিভিন্ন সময়, কারণ কালচারের গ্যাপ থাকে, জেনারেশনাল গ্যাপ থাকে। তো জেনারেশনাল গ্যাপ ধরেন আমার সাথে আমার বাবার জেনারেশনাল গ্যাপ আছে, কিন্তু অনেক কনফ্লিক্ট আমি মেনে নেই, কারণ হচ্ছে উনি আমার বাবা। কিন্তু দেখা যায় আমার ওয়াইফ ওই কনফ্লিক্টগুলোকে মানতে পারে না। মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, নট স্পেসিফিক টু মাই কেস। বা হয়তো আমার শ্বশুরের সাথে, হ্যাঁ, শ্বশুরের সাথে আমার জেনারেশনাল গ্যাপ আছে, এবং সেখান থেকে অনেক কনফ্লিক্ট হয়, রাইট? তো দেখা যায় যে উনি যেহেতু আমার ব্লাড রিলেটিভ না, তো দেখা যায় যে অনেক কিছু আমি হয়তো নিতে পারি না। কথার কথা, আমার শ্বশুর আমার সাথে থাকে না, এবং ওই ধরনের কোনো সিচুয়েশন হয় নাই। কিন্তু অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা মা এসে থাকে, অ্যান্ড দেন তারা অনেক কিছু এক্সপেক্ট করে, যেহেতু ওনারা বুড়ো হয়ে গেছেন, ওনাদের অনেক সার্ভিস লাগে, ওনাদের অনেক রকম সাহায্য লাগে, রাইট? অ্যাটেন্ডেন্স লাগে, নার্সিং লাগে, যেটা বাংলাদেশি ছেলে মেয়ে তারা যখন ইয়াং কাপল থাকে, গ্রোয়িং কাপল থাকে, তাদের পক্ষে দেওয়াটা সম্ভব হয় না। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের ফ্যামিলিতে সেরকম সাপোর্ট দেওয়া সম্ভব হয় না আমার দাদা দাদিদেরকে, সম্ভব না এটা আসলে। মানে আমি দেখছি যে আমার বাবা সরকারি চাকরি করার পরেও, বিসিএস ক্যাডার থাকার পরেও, হাউ হার্ড ইট ইজ টু অ্যাকচুয়ালি সার্ভাইভ ইন ঢাকা, হ্যাঁ, বেতনের টাকায়। সো ইটস নট পসিবল। কিন্তু সেটার জন্য কথা শুনতে হচ্ছে যে না, ইয়েকে নিয়ে থাকে না এই সেই, হ্যাঁ। তো সেই পার্সপেক্টিভ থেকে আপনি যদি আপনার বাবা মাকে ওল্ড হোমে রেখে আসেন, এবং সেখানে সে যদি একটা সাপোর্ট পায়, একটা পিয়ার গ্রুপ পায়, আমি তো এখানে দোষে কিছু দেখি না। এটাকে ভিলিফাই করা হয় কেন? আমেরিকাতে তো এটা অহরহ হয়। আপনারা তো আমেরিকাকে একদম মডেল হিসেবে চিন্তা করেন। আমেরিকা কি চিন্তা করেন? আমেরিকার সব কিছু আপনাদের কাছে ভালো লাগে, রাইট? তো আমেরিকা এই কালচারটা অ্যাকসেপ্ট করেন, আমেরিকার এই কালচারটা অ্যাডপ্ট করে নেন। হ্যাঁ, আপনারা সবাই আমেরিকা আসার জন্য ব্যস্ত, আমেরিকার সব ভালো, আমেরিকার ছেলেকে পাঠানোর জন্য ব্যস্ত, নট জাস্ট আমেরিকা,
ইউরোপ আমেরিকা উন্নত দেশ ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনারা পাঠানোর জন্য ব্যস্ত, তো ওয়েস্টার্ন কান্ট্রির কিছু কিছু কালচার অ্যাডপ্ট করতে থাকেন না কেন? সমস্যাটা কোথায়? হ্যাঁ, না সেটা হবে না, সেটা করবো না, ট্র্যাডিশনাল থাকবো, বিরিয়ানি পোলাও খাবো, কিন্তু আমেরিকা আসবো। অ্যান্ড দেন যখন আমেরিকা আসে তখন যখন তাদের ছেলে মেয়ে আস্তে আস্তে মানে ইন্টার কালচারাল রিলেশনশিপে চলে যায়, হ্যাঁ, যখন লিভ টুগেদার করা শুরু করে, ড্রিঙ্কস করা শুরু করে ইত্যাদি, তখন অনেক আপসেট হয়ে যায়। অনেক তো চেষ্টা করলাম, হইল না। আপনি আপনি যদি পায়খানার ডিব্বার মধ্যে মিষ্টি নিয়ে ফালায় দেন, ওই মিষ্টি কি উঠে খাইতে পারবেন? হবে না তো। হ্যাঁ, সো মানে বুঝি না মানুষের মানে এক্সপেকটেশন কী থাকে, মেন্টালিটি কী থাকে, আই ডোন্ট নো। মানুষ আমেরিকা আসবে কিন্তু সেখানে ইন্টিগ্রেট করবে না, অ্যাসিমিলেট করবে না, সেই বাংলাদেশে ওয়েতে লিভ করবে। তাহলে আমেরিকা আসছেন কেন? আর আমেরিকা আসলে আপনি বাংলাদেশ ওয়েতে থাকেন কেন? কথা সেটা না, কথা হচ্ছে যে আমেরিকান এত কিছু বা এই ওয়েস্টার্ন এত কিছু আপনারা যখন অ্যাপ্রিসিয়েট করেন, সব কিছু যখন আপনাদের ভালো লাগে, তো এই ওল্ড হোম কালচারটা আপনারা অ্যাকসেপ্ট করে নেন। এখানে তো বহুত সিনিয়র ওল্ড হোম আছে, এখানে বুড়া বুড়িরা থাকে, তো তাদের লাইফ তো চলে যাচ্ছে, ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে সেটা অন্য হিসাব, বাট যাচ্ছে তো। এখানে তো এটা জিনিসটা কমন, কারণ এখানে ছেলে মেয়ে দুজনই কাজ করে অন্য স্টেটে চলে যায়। ইটস নট ইজি ফর দেম আসলে টেক কেয়ার করা। এবং বেসিক্যালি আপনারা যখন বুড়ো হবেন, আপনারা যদি বাংলাদেশি কেউ এখানে আমেরিকাতে আসেন, মোস্ট লাইকলি দেখা যাবে যে আপনাদের ছেলে মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, এবং দ্যাটস হাউ ইট ইজ, রাইট? অ্যান্ড দেন আপনাকে ওল্ড হোমে চলে যেতে হয়েছে, এবং আপনি না যাইতে চাইলেও আপনাকে সরকার পাঠায় দেবে জোর করে, বলবে যে আপনি সেইন না, সো আপনাকে জোর করে পাঠিয়ে দেবে। অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট অনেক সময় হয় কি, আপনি বাড়ি গাড়ি করলে যদি আপনি সেইন না থাকেন, মেন্টাল স্যানিটি যদি না থাকে, তখন আপনাকে আপনার বাড়ি গাড়ি ওরা গভর্নমেন্ট ক্রোক করে নিয়ে যায়। আমি বানাই বলতেছি না, এগুলো সব হওয়া ঘটনা। আপনি বললে শুনলে আপনাদের হয়তো মনে হবে যে কী বলে এগুলো, তবে অনেস্ট ট্রুথ। সো যাই হোক, মেইন কথা হচ্ছে সারমর্ম যেটা বলতেছি, বাংলাদেশি বাপ মা ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেহেতু আমরা গরিব দেশ থেকে আসি, আমাদের জন্য বাচ্চা কাচ্চা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, অ্যান্ড আমরা আসলে স্বার্থপরভাবে বাচ্চা কাচ্চার জীবনটাকে নষ্ট করার জন্য অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। হ্যাঁ, আমাদের জন্য বিয়ে করা এগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্ট। বিয়ে করার মাধ্যমে আমরা দুইটা পরিবারের মধ্যে একটা বিজনেস ট্রানজ্যাকশন শুরু করি, অ্যান্ড দেন বাচ্চা কাচ্চার মাধ্যমে আরেকটা ট্রানজ্যাকশন শুরু হয়। একটা সার্টেন এজে যাওয়ার পরে সেই বাচ্চার থেকে আমি এক্সপেকটেশন পাওয়া শুরু করি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাওয়াটা শুরু করি, এবং সবসময় আমি চিন্তা করি যে এত টাকা খরচ করলাম, এর আউটপুটটা কী। এবং প্যারেন্টস হিসাবে আমি এটা খুবই আমি তো প্যারেন্টস না, বাট আমি যেটা মনে করি যে এটা একটা খুবই প্রবলেমেটিক চিন্তাভাবনা। আপনি লিটারাল বিজনেস করেন এবং সেখানে আপনি ইনভেস্ট করেন, কাজ করেন, হ্যাঁ, না সেটা না করে আপনি আরেকটা মানুষের উপর চাপাই দিতেছেন। ইটস লাইক চাইল্ড লেবার, টু বি অনেস্ট। হ্যাঁ, টু বি অনেস্ট, দিস ইজ জাস্ট পিওর অ্যান্ড র চাইল্ড লেবার, ওকে, আনঅ্যাডাল্টারেটেড চাইল্ড লেবার। আপনার যদি বাচ্চা কাচ্চাকে তার ভবিষ্যৎ দেওয়ার মতো সামর্থ্য না থাকে, এই ইকোনমিতে এটা অনেকের জন্যই সম্ভব না, তাহলে আপনার বাচ্চা কাচ্চা নেওয়া উচিত না। অ্যান্ড তাদের জীবনটাকে নষ্ট করা আপনার কোনো ইয়া নাই। হ্যাঁ, তারপর হচ্ছে এটা আরেকটা প্রসঙ্গ যে বাংলাদেশে তো মেডিকেল কলেজ লিমিটেড, সরকারি ভার্সিটি লিমিটেড। তো এখন মানুষজন কী চিন্তা করলো একটা পর্যায়ে গিয়ে, যেহেতু লিমিটেড সরকারি ভার্সিটি, লিমিটেড প্রাইভেট, তো এখন আমরা প্রাইভেট খুলে বসি। প্রাইভেট খুলে বসলে কী হবে, অনেকের এখন আমাদের অনেকের ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার সুযোগটা বেড়ে যাবে। হ্যাঁ, তো পরবর্তীতে গিয়ে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে, যদিও তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মতো যোগ্যতা ছিল না, হ্যাঁ, তাও প্রাইভেটে পড়ে না, আগাছার মতো প্রাইভেট তো হয়ে গেছে, আমি কারোর নাম বলতেছি না। কিছু প্রাইভেট আছে এ টিয়ার, কিছু আছে এফ টিয়ার, হ্যাঁ, জি টিয়ার, এরকম। তো আপনি আগাছার মতো এত প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে এখন বাংলাদেশে যে কোয়ালিটি নাই, এবং কেউ কিন্তু যাবে না ওই ধরনের ডাক্তার ইঞ্জিনিয়ারদের কাছে, ওই সব জায়গা থেকে পাস করা। স্টিল মানুষজন টাকা নষ্ট করে ওখানে বাচ্চাদেরকে পড়াচ্ছে, কারণ ওই যে বাচ্চা কাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিবে কিছুদিনের মধ্যে গিয়ে, রাইট? জাস্ট টাকার মেশিন তাদের জন্য। হ্যাঁ,
প্রেস্টিজ মেশিন, টাকার মেশিন, এটিএম, রাইট? অ্যান্ড হ্যাঁ, এটা নিয়ে আরেকদিন কথা বলবো যে বাংলাদেশ কীভাবে এত প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়ে গেল। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি কীভাবে হলো আরেকদিন কথা বলবো, এই কারণ হচ্ছে এটা আরেকটা টপিক। আর্মিরা কেন এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি খুললো, যেহেতু যখন দেখতেছে আর্মির ছেলেমেয়েরা পাবলিকে চান্স পাচ্ছে না ইত্যাদি। হ্যাঁ, এবং আর্মির অফিসাররা অনেকে পাবলিকে ট্রাই করে, বাট হয় না। ভালো ভালো যারা তাদের হয়, সবার হয় না। তো এখন কি করব? তো আমরা নিজেরা একটা স্কুল খুলে ফেলি, MIST খুললাম, বিইউপি খুললাম, এগুলো আমরা নিজেরা খুললাম। যেহেতু আমরা আর্মি, আমরা যেহেতু খুলতেই পারি, দেন আমরা নিজেরা একটা র্যাঙ্ক দিলাম। এটা হচ্ছে নাম্বার 1। এটা আইবিএর নিচে কে বলছে ভাই? বিইউপির আইবিএর নিচে কে বলছে? না, এটা হচ্ছে এখন আমাদের বিইউপির আইবিএর নিচে। এর কারণ হলো ঢাকা ইউনিভার্সিটি আইবিএর টিচার এখানে সে কামলা দেয়, আর আমরা আর্মি, আমরা এটা খুলে বসছি। তো এবং এখানকার ছেলেপেয়েরা একটু স্মার্ট জামা কাপড় পরে, একটু ড্রেস আপ করে, সুন্দর করে। হ্যাঁ, দ্যাটস ওয়াই দিস ইজ। কোন দিক থেকে এটা? অ্যান্ড দেন মানুষজন এখানে চান্স পায়। তারপর কোথায় পড়ো? তো বিইউপিতে পড়ে। প্রাইভেট? না, এটা পাবলিকই, কিন্তু ইটস বেটার। হ্যাঁ, তা আমাদের সাথে এসব গল্প দিও না ভাই। হ্যাঁ, সো আমি ছোটোখাটো একটা এই পাবলিক ইউনিভার্সিটি পড়ে আসছি, ছোটোখাটো ডিপার্টমেন্টে, বলতে লজ্জা নেই। হ্যাঁ, বাট আমার জন্য আমি আমার জীবনে যা করছি আলহামদুলিল্লাহ ভালোই করছি। হ্যাঁ, বাট কথা হচ্ছে যে যখন যাদের আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল না, তারা যখন ট্রাই করে, হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটি ঢুকার যখন পারে না, তখন তারা কী করে? নিজেদের পথ নিজেরাই খুলে নেয়, নিজেদের ক্লাসরুম নিজেরাই খুলে নিল। এরকম বিইউপি MIST খুলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল। হ্যাঁ, বিভিন্ন প্রাইভেট অনেকগুলো আছে না, আর্মির মেডিকেল কলেজ, এগুলো খুলে নিজেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গিয়ে এখন তারা ক্লেম করতেছে যে তারাও কোয়ালিটি সম্পন্ন, কারণ হচ্ছে তারা আর্মির স্কুলে পড়েছে। আর্মির বুলশিট। এনিওয়ে, ভাই যা বললাম আমার মতামত বললাম, বাট এক্সপিরিয়েন্স, জীবন থেকে নেওয়া এক্সপিরিয়েন্স। তাই তো এই ভিডিও করার মাধ্যমে আমি বেসিক্যালি বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার এমপ্লয়মেন্টের যত রকম পসিবিলিটি ছিল সেটা নষ্ট করে ফেললাম। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিজিকের মালিক আল্লাহ, উপরওয়ালা। সো ইট ইজ হোয়াট ইট ইজ। যা বললাম আমার নিজের মতামত বললাম। যদি আপনাদের কারো ভালো লাগে তো থামস আপ দিবেন, যদি খারাপ লাগে তো কমেন্ট করবেন। হ্যাঁ, আর অ্যাগেইন ভিডিওতে আগে ভিডিও করা হয় নাই, স্পেনকে অভিনন্দন, অ্যান্ড আর্জেন্টিনা ছি।